জি, আসলে আপনার লোগো ভালো হয়েছে আরিফ ভাই। আহ একটা জিনিস আর কি, জাস্ট খারাপ, মানে খারাপও বলছি না, মানে অযাচিত স্যার ওটা বললো হচ্ছে। আর এই এখনো লাইনে আসে নাই। আচ্ছা যাই হোক, আরিফুল ইসলাম ভাইকে বলছি যে এই যে জাস্ট মাঝখানে এই যে পৃথিবীটা কেন, এটা এই যে গ্লোবের যে চিহ্নটা, এটা আর কি হয়েছে, মানে অযাচিত, বাহুল্য, এটা না দিলেও চলতো। তারপরে দিয়েছেন, আমি বলছি না যে খুব একটা খারাপ হয়েছে। বাট দেখেন, বিশেষ করে এই যে এই লোগোটা যখন সাদা এবং কালো, সাদা কালোর মাঝে দেখা যাচ্ছে, আবার মোকাপে দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে অসাধারণ লাগছে, বিশেষ করে সাদাটা, তাই না? লোগো আসলে ভালো হয়েছে ভাই, মাশাল্লাহ। এটাও একটা ভালো, একেবারে মানে কি বলবো, এই কাজগুলো দেখে না মনে হচ্ছে যে আপনারা প্রফেশনাল মানের কাজ করছেন। শাকিল ভাই, ভালো কাজ হয়েছে। এটা তো আহ কেমন জানি একটু বিমান বাংলাদেশের যে চিহ্নটা আছে, সেই ধরনের একটু চিহ্ন মনে হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ, এই লোগোটাও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আসলে খুবই ভালো স্যার হয়েছে। জি, স্যার ওয়েবসাইট আপনার কথা বোঝা যাচ্ছে না। এর আগের যে ভাই কথা বললেন স্পষ্ট বোঝা গেল, বাট আপনার কথা বোঝা যাচ্ছে না। তরিফুল ভাই, লোগো খুবই ভালো হয়েছে, সুন্দর লোগো হয়েছে। আচ্ছা, বাকি সাতগুলো, সাতজনের কাজ এখানে দেখি প্রথম। এখানে আরেকটা নতুন লোগো এসেছে। স্যার জি বলেন। আরে বাবা বা, আসলে মানে লোগো তো আলহামদুলিল্লাহ, এই লোগোটা, লায়ন ভাই, ভাই আপনি, স্যার আমাদের ওয়েবসাইটে কোনো সমস্যা হয়েছে মনে হয়, কেন? অনেকের কাজ সাবমিট হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখানে এই যে লায়ন ভাইয়ের স্যার কাজটা, মেসেঞ্জারে জমা দিতেছে, একটু অপেক্ষা করেন স্যার, 2টা মিনিট একটু অপেক্ষা করেন। আমরা আর অপেক্ষা করি না, আমরা তো ক্লাস করতে থাকি, আবার শেষে আরেকবার দেখবো। আমরা ক্লাস করতে থাকি, ঠিক আছে, আমরা ক্লাস করতে থাকি, পরের বার আরেকবার দেখবো, ঠিক আছে। এইগুলো দেখেন, এই যে বিমানটা করেছে একেবারে সরাসরি মিস্ট্রেস করে এনে বসিয়েছে। লায়ন ভাই, কাজের প্রতি একটু মনোযোগী হন, আপনাকে আর আমি কিচ্ছু বলবো না। আচ্ছা ভাই, আমিরুল ভাই, আপনি একটু বারবার আমার কথাটা মানে কেনই করছেন? আমরা ফন্টটা, আপনার আইকনটা ভালো হয়েছে, মাশাআল্লাহ, আইকন খুবই সুন্দর হয়েছে, বাট ফন্ট কেন এটা, এই ফন্ট কেন? আমরা তো বলেছিলাম যে আমরা সেন্স শরীফ ফন্ট ইউজ করব, মনসিরাত বা রোবোটো, বেবাস ন্যানো, তারপরে ল্যাটো, পাবলিক সেন্স, এই ধরনের, এই ধরনের ফন্ট আমরা ইউজ করব, মেজার্ড, তাই না? এই ধরনের ফন্ট ইউজ করব আমরা, এই ফন্ট কেন? ফন্টটা চেঞ্জ করেন। আর আরেকটা জিনিস, ফন্টটা চেঞ্জ করেন। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আপনার এইটা, এই যে কালো লোগোটার হোয়াইটটা যতটুকু পাশে, যতটুকু বড়, সাদা লোগোটা পাশে কমে গেছে, পাশে কিন্তু কমে গেছে। আর আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি ব্যাকগ্রাউন্ড, এটার মাঝে ব্যাকগ্রাউন্ডটা কি দিয়েছেন? আমি বলেছিলাম যেখানে সাদাটা থাকবে, সেটার পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ডার্ক ব্যাকগ্রাউন্ড দিবেন, এখানেও লাইটই দেখা যাচ্ছে। একটু চেঞ্জ করেন ভাই, যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। জাস্ট মন মতো কাজ করছেন, এটা হলে হবে না তো। আমি তো আপনাদের এখানে আছি এজ এ মেন্টর, আমি আপনাদেরকে পথ দেখাবো। ফন্ট চেঞ্জ করবেন আর এগুলি চেঞ্জ করবেন, কাজ। আইকন মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে, আইকনটা A1 আইকন। আর আপনারা যদি আমাকে কোনো মেসেজ দিতে চান, সরাসরি মেসেজ আমাদের এইখানে দিবেন, আমাদের জোমে মেসেজ দিবেন। মেসেঞ্জারে মেসেজ দিয়েন না দয়া করে, আমি ক্লাসের মধ্যে মেসেঞ্জারে প্রবেশ করতে চাই না। ওইখানে অনেক পার্সোনাল জিনিস থাকে, যে পার্সোনাল জিনিসগুলো হয়তো আম, আপনাদের না দেখাই উচিত, রেকর্ডটা না হওয়াই উচিত, এই ধরনের বিষয়টা। সুতরাং মেসেজ করবেন আমাদের এখানে চ্যাটে, সরাসরি চ্যাটে মেসেজ করলেই তো হয়ে যায়। আশিকুর রহমান ভাই, কাজ ভালো হয়েছে, কিন্তু প্রেজেন্টেশন ভালো হয়নি। প্রেজেন্টেশনের মাঝে আমার আরো কিছু দেখতে হবে। এটা সাদা কালো দেখা গেলে কেমন লাগে, এটা রঙিন থাকলে কেমন দেখা যায়। আপনি জাস্ট একটা দিয়ে দিয়েছেন, কাজ ভালো হয়েছে,
এটার কাজও ভালো হয়েছে আবুল হোসেন ভাই, সমস্যা নেই, কাজ ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। বাবু ভাইয়ের কাজটা আপনি বলেন, অন্য কাজের তুলনায় আপনার কাজটা কেমন হয়েছে আপনি একটু বলেন তো। অন্য সব কাজে আপনি কত মার্ক দিবেন আর আপনার কাজটায় কত মার্ক দিবেন, তারপরে আমি বলবো। বাবু ভাইয়ের কাজ, এই কাজটাও ভালো হয়েছে আকিরুল ভাইয়ের। হুম, কাজ ভালো হয়েছে আকিরুল ভাই, এটাই ভালো। এই যে নিচে যেটা করেছেন এটার চাইতে এই উপরেরটাই বেশি ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। এই যে এই সাইডটা, এগুলো ভালো কাজই হয়েছে, ভালো কাজের নমুনা। আস্তে আস্তে এগিয়ে যান আপনারা। এই কাজটাও ভালো হয়েছে রহিম হোসেন। হুম, চমৎকার কাজ হয়েছে, এটাও ভালো হয়েছে। এই যে এটা বিমানের মতো যে পাশে দিয়েছেন যেটা, এটাও ভালো হয়েছে। বাহ, কিন্তু খেয়াল করেন একটা জিনিস, এই যে জি এর যে আইকনটা চমৎকার আইকন, বাট এটার মাঝে যে জিনিসটা হয়েছে, এই যে টেক কথাটা, জি এবং টেক কথাটা এক এক কালার হলে ভালো হয়, তাহলে বোঝা যায় যে এটা জি টেক লেখা। এক কালার হলে বোঝা যায় কি যে এটা জি টেক লেখা, নয়তো এখানে আমরা শুধু পড়বো টেক এভিয়েশন আর কিছু করব না। আর এই যে এখানে আপনার যে ইটা আছে, আম, আমরা যেটাকে বলবো আমাদের ইটা, ধ্যাত্তেরি, অ্যালাইনটা, হ্যাঁ অ্যালাইনটা ভালো হয়নি। এটার সাথে করে অ্যালাইনটা দিবেন, এই টি এর সাথে করে এ এর অ্যালাইনটা দিবেন। একটা মেসেজ এসেছে, জয় দাদার মেসেজ, মেসেজটা এখনো লোড হচ্ছে না। ওকে, আইকন ভালো হয়েছে, আমরা আইকনের মাঝেই এতক্ষণ আটকে ছিলাম, তো আইকন ভালো হয়েছে এটার। আরিফুল ভাই, মিজানুর রহমান ভাই, আপনার কাজটা আপনি নিজেই করেন, মানে নিজেই জাস্টিফাই করেন অন্যান্য কাজের সাথে, এটার তুলনাটা কেমন হবে, একটু তুলনা করেন তাহলেই হবে। আর ফারহান জিহাদি খান অন্তর, অন্তর ভাই এত সুন্দর করে সবাই কাজ করেছে, আপনার কাজটা কেন এমন, একেবারে ছেলে মানুষই কাজ। এটা হচ্ছে গ্রাফিক জগতে যারা প্লে নার্সারিতে পড়ে তারা এই ধরনের কাজ করবে। আপনি আরেকটু ভালো কাজ করেন ভাই। ওকে, মোটামুটি ভাবে সবার কাজ দেখা হয়ে গেছে। আমরা যদি পরবর্তীতে আরো কাজ আসে, এখানে আরো দুটো এসেছে, জুয়েল ভাইয়ের একটা কাজ এসেছে, এটা আমি দেখবোই না, মিজানুর রহমান ভাই এটা দেখার কোনো দরকার আছে? ওই কাজগুলো আর এই কাজটা একটু দেখেন, তুলনা করেন নিজে। জুয়েল ভাইয়ের কাজটা এখনো আসছে না, আমরা এটা পরবর্তীতে আবার দেখবো। ওকে, এটা নিয়ে আপাতত আর কিছু, আপাতত এখন আর কিছু বলছি না। আমরা এখন নতুন প্রজেক্টে ঢুকবো, নতুন প্রজেক্ট বলতে নতুন কাজে ঢুকবো, নতুন ক্লাসে ঢুকবো। আমাদের নতুন যে পড়া আছে, নতুন পড়া পড়। ওকে, তো আমরা এর আগে যে কাজগুলো করেছি এতদিন, সবার আগে লেটার মার্ক লোগো করলাম, তারপর ওয়ার্ড মার্ক লোগো করলাম। সবার আগে এমবেলেম লোগো করেছি, তারপর লেটার মার্ক, তারপর ওয়ার্ড মার্ক লোগো করেছি। এই মুহূর্তে আমাদের যে চতুর্থ লোগোটা আছে সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক। আমরা পিক্টোরিয়াল মার্ক লোগোতে যাব। আহ, তার আগে আমি একটু আপনাদের সাথে একটা জিনিস জানতে চাই, আপনাদের কি গোল্ডেন রেশিও সম্পর্কে কোনো ধারণা আছে? লোগো জগতে গোল্ডেন রেশিও ধারণা থাকার তো কথা না। গোল্ডেন রেশিও সম্পর্কে যদি এমনিতেও ধারণা থাকে, কিন্তু লোগো জগতে তো ধারণাটা থাকার কথা না। আমিও একেবারে বেকুবের মতো একটা প্রশ্ন করে ফেলেছি। তো যাই হোক, আহ, আমরা গোল্ডেন রেশিও দিয়ে লোগো করব যদি আজকে সময় পাই। আর যদি সময় না পাই, গোল্ডেন রেশিও ছাড়া মানে ধাপে ধাপে তো করতে হবে সবগুলো জিনিস। আমরা প্রথমে, আমরা যেটা বলছিলাম যে আমরা প্রথমে গোল্ডেন রেশিও ইউজ করব, শুরু করব প্রথম থেকে, মানে প্রথমে গোল্ডেন রেশিও দিয়ে শুরু করব নাকি প্রথমে স্বাভাবিক জিনিসগুলো দিয়ে শুরু করব, সেই জিনিসটা নিয়ে আমি একটু কনফিউজ। আপনারাই বলেন, যে কোনো একজন একটু উত্তর দেন তাহলে। আমরা মেসেঞ্জারের কোনো মেসেজ দেখছি না, আমাদের মেসেজ যদি লেখা থাকে আমরা এখানে চ্যাটে মেসেজ দিব। এই যে দেখেন, জয় দাদার কাজও ভালো হয়েছে, সুন্দর কাজ হয়েছে জয় দাদা, প্রেজেন্টেশনও ভালো হয়েছে, থ্যাংক ইউ। কি আপনাদের আমি একটা প্রশ্ন করেছি, আপনারা শুনতে পেয়েছেন আমার কথা? আমরা কি গোল্ডেন রেশিও দিয়ে শুরু করব প্রথমে নাকি স্বাভাবিকভাবে? আচ্ছা, প্রথমে স্বাভাবিকভাবে শুরু করি, প্রথমে স্বাভাবিকভাবে শুরু করি, তারপর গোল্ডেন রেশিওতে যাই।
তো আমরা জানি যে পিক্টোরিয়াল মার্ক লোগো হচ্ছে পিক্টোরিয়াল কথাটা বা পিক্টোরিয়াল মার্ক লোগোটার অর্থ হচ্ছে যে আমাদের লোগোটা লিটারেল হতে হবে, অর্থাৎ লোগোটাকে আমরা পড়তে পারি যেন। যে কোনো একটা জিনিস, যে কোনো একটা এমন একটা ছবি যেটা পড়া যায়, যেটা প্রকৃতিতে বর্তমান বা পৃথিবীতে বর্তমান আছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা পিক্টোরিয়াল মার্ক বলি। এটা কিন্তু এখানে একটা কথা আছে, পিক্টোরিয়াল মার্ক এবং কম্বিনেশন মার্ক দুটো আলাদা বিষয়। পিক্টোরিয়াল মার্ক লোগো, এখানে আমি একটা জিনিস আপনাদেরকে যেটা বুঝাই, আপনারা ডাভ সাবানের লোগো দেখেছেন, দেখেছেন কিনা? এত টাকার হিসাব। আচ্ছা, ডাভ লোগো, এখানে যে লোগোটাকে আমরা দেখছি, ডিওভি, ডাভ যে কথাটা লেখা, এবং উপরে যে এটা কিন্তু একটা ঘুঘু পাখি বা কবুতর যাই বলেন, সেটার একটা পিক্টোরিয়াল মার্ক এটা। এখানে যখন আমরা লোগোটার সাথে মার্কটা ইউজ করি, যখন লোগোর সাথে মার্কটা ইউজ হয় তখন আমরা এটাকে বলি কম্বিনেশন মার্ক লোগো। কথাটা বুঝেছেন? যখন নামের সাথে মার্ক থাকে, আর যখন শুধুমাত্র মার্ক থাকে তখন আমরা এটাকে বলি পিক্টোরিয়াল মার্ক লোগো, শুধুমাত্র মার্কটা। যেমন আমাদের পুমার যে লোগোটা, পুমার লোগোতে, এই যে পুমার লোগোতে যখন শুধুমাত্র এই বাঘটা থাকবে তখন এটাকে আমরা বলবো পিক্টোরিয়াল মার্ক। আর যখন এই বাঘের সাথে নামও থাকবে, লেখা টেক্সটও থাকবে, তখন আমরা এটাকে বলবো কম্বিনেশন মার্ক। তো কথা হচ্ছে এই কারণে নতুন যে কোম্পানিগুলো আসে, সেই নতুন কোম্পানিতে আমরা কম্বিনেশন মার্ক লোগোটাকে সবচেয়ে বেশি ইউজ করি, নামের সাথে মার্কটা, এই দুটোর কম্বিনেশন, নাম এবং মার্কের কম্বিনেশন। যখন মার্কটার সাথে সবাই পরিচিত হয়ে যায়, যখন মার্কের সাথে সবাই পরিচিত হয়ে যায়, তখন আমরা যদি নিচ থেকে নামটাকে সরিয়ে দিই, তখন মার্কটা দেখলেও পাবলিক বুঝতে পারে যে এটা হচ্ছে ওই কোম্পানির মার্ক, তাই না? যেমন আমরা অ্যাপেলের কথা বলি, আইফোন আপনারা যারা ইউজ করেন সবাই দেখবেন মোবাইলের কোথাও পেছনে আইফোন লেখা থাকে না, শুধুমাত্র এইটা থাকে, এই চিহ্নটা থাকে, এইটা থাকে। আবার আমরা যারা ম্যাকবুক ইউজ করি, কম্পিউটার জগতে ম্যাকবুক যারা ইউজ করে, তারা খেয়াল করবেন যে আপনাদের ম্যাকবুক ল্যাপটপের পেছনে শুধুমাত্র এই চিহ্নটা থাকে, সেখানে ম্যাকবুক লেখা থাকে না। যে আইফোন বা ম্যাকবুক এগুলো যে অ্যাপেলের প্রোডাক্ট, আমরা এখন জেনে গেছি, আমাদের আর অ্যাপেল লোগোর সাথে অ্যাপেল কথাটা লেখা থাকার প্রয়োজন পড়ে না। ঠিক আছে, শুধুমাত্র আমাদের এই আইকনটা থাকলেই আমরা বুঝে যাই যে এটা অ্যাপেলের প্রোডাক্ট। ওকে, এই যে অ্যাপেলের যে প্রোডাক্ট, এটা এটা হচ্ছে একটা পিক্টোরিয়াল মার্ক, এবং এই পিক্টোরিয়াল মার্কটা যদি নিচে অ্যাপেল লেখা থাকতো তাহলে হয়ে যেত কি কম্বিনেশন মার্ক। তাহলে বোঝা গেছে এই মার্ক এবং কম্বিনেশন মার্ক এবং পিক্টোরিয়াল মার্কের কথাটা, যে যদি সাথে টেক্সট থাকে তাহলে আমরা বলবো এটা কম্বিনেশন মার্ক, আর যদি টেক্সট না থাকে তাহলে আমরা বলবো এটা পিক্টোরিয়াল মার্ক। যেমন টুইটার, যদি নিচে টুইটার লেখা থাকতো তাহলে এটা ছিল পিক্টোরিয়াল কম্বিনেশন মার্ক, আর যদি টুইটার কথাটা না লেখা থাকে, শুধুমাত্র এই পাখিটা থাকে, তাহলে এটা হবে পিক্টোরিয়াল মার্ক। তাহলে আমরা যদি কোনো নতুন একটা কোম্পানির লোগো তৈরি করতে যাই, তাহলে নতুন কোম্পানির ক্ষেত্রে আমরা শুধুমাত্র পিক্টোরিয়াল মার্ক ইউজ করব না, আমরা তখনই পিক্টোরিয়াল মার্কটা ইউজ করব যখন নিচ দিয়ে নামটাও লিখা থাকবে। অর্থাৎ পিক্টোরিয়াল মার্ক এবং কম্বিনেশন নাম, টেক্সট, ওয়ার্ড মার্ক, সরি, পিক্টোরিয়াল মার্ক এবং ওয়ার্ড মার্ক এই দুটোকে মিলিত করে, কম্বিনেশন করে আমরা কম্বিনেশন মার্ক লোগোটা নতুন নতুন কোম্পানির ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে যখন আমাদের পিক্টোরিয়াল মার্ক, তাহলে আমাদের কি পিক্টোরিয়াল মার্ক লোগো করা শিখতে হবে না? অবশ্যই শিখতে হবে। এই কারণে আমরা পিক্টোরিয়াল মার্ক লোগোটা করব। এখন পিক্টোরিয়াল মার্ক লোগো করার বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, বিভিন্ন ওয়ে আছে। জেনারেল কিছু ওয়েও আছে, আবার আমরা গোল্ডেন রেশিও, তারপর 10 গ্রাম, এই ধরনের বিষয়গুলো ইউজ করে আমরা মানে 10 গ্রাম, তারপরে হচ্ছে আপনার কি বললাম গোল্ডেন রেশিও, এগুলো ইউজ করে তারপর আমরা একটা পিক্টোরিয়াল মার্ক তৈরি করি। জেনারেলিও করি, আবার ওই যে 10 গ্রাম এবং গোল্ডেন রেশিও এগুলো সমন্বয়েও করে থাকি। তো 10 গ্রাম আর গোল্ডেন রেশিও, 10 গ্রাম হচ্ছে চাইনিজ একটা প্রতীক। 10 গ্রাম যদি আমরা এখানে একটু সার্চ দিই,
ওকে, এই যে এটা হচ্ছে একটা 10 গ্রাম, এই যে এটা এটা হচ্ছে একটা 10 গ্রাম, এগুলি কিনতে পাওয়া যায় বাংলাদেশেও। চাইনিজ একটা আম, এটা মানে ডিজাইন। চাইনিজরা মনে করে যে পৃথিবীতে যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর শেপ এই 10 গ্রাম দিয়ে তৈরি করা যায়, এবং তারা করেও। এই যে দেখেন, একটা রাজহাঁসের শেপ এই 10 গ্রামটা দিয়ে তৈরি হয়েছে, এই যে একটা ফক্সের শেপ এই 10 গ্রাম দিয়ে তৈরি হয়েছে। এই ধরনের বিভিন্ন শেপ তারা 10 গ্রাম দিয়ে এখানে, এই যে দেখেন একটা খরগোশের শেপ, এই যে একটা হাঁসের শেপ, এই যে একটা খ্যাকশিয়ালের শেপ, তারপরে এই যে একটা মানুষের শেপ, এই ধরনের শেপ মূলত তারা 10 গ্রাম দিয়ে তৈরি করে। তো আমরা পিক্টোরিয়াল মার্ক লোগোর ক্ষেত্রে এই 10 গ্রামটা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও, এখানে গোল্ডেন রেশিওর যে বিষয়টা, এই যে এটা হচ্ছে গোল্ডেন রেশিও। আহ প্রকৃতিতে গোল্ডেন রেশিওর মানে এই ব্যবহারটা, ইউজটা খুব 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 বেশি দেখা যায়, খুব পরিমাণ বেশি দেখা যায়। এই কারণে যারা ডিজাইনার আছে তারাও গোল্ডেন রেশিওটা তাদের ডিজাইনে অ্যাপ্লাই করে। আহ, দেখেন এখানে অনেক ছবি মূলত এখানে দেওয়া আছে, যেমন এই যে সাইক্লোন, গ্যালাক্সির গঠনটা, তারপর সাইক্লোন, তারপরে যে শামুকের গঠন, এই যে পাতার শ্রেণীবিন্যাস, সূর্যমুখী ফুলের বীচির শ্রেণীবিন্যাস, এই বিষয়গুলো। হ্যাঁ, তারপরে আমি এটা শুনেছি, এটা বাস্তব কিনা বলতে পারি না, গোলাপের পাপড়িও নাকি আহ গোল্ডেন রেশিও অনুযায়ী চলে। তারপরে আরেকটা কথা হচ্ছে যে আকাশে যে পাখি উড়ে, পাখির ঝাঁকও নাকি গোল্ডেন রেশিও অনুযায়ী বা গোল্ডেন রেশিও মেনটেন করেই চলে। ঠিক আছে, এটা আসলে একটা, আমি পাখি গুনে দেখিনি, গোলাপের পাপড়ি। স্যার, জি, গোল্ডেন রেশিওটা কি? আচ্ছা আমি বলছি। তো গোলাপের পাপড়িও আমি গুনে দেখিনি, বা আম, পাখিও গুনে দেখিনি। আপনারা গুনে দেখলে একবার ট্রাই করতে পারেন, একবার গুনে দেখে দেখতে পারেন যে কোনটা হয়। তো আমি সবার আগে যদি আজকে গোল্ডেন রেশিওটার কথা বলি, একেবারে জেনারেলি বিষয়টা, তো গোল্ডেন রেশিও নাকি আবার পায়ের সাথেও সমন্বিত। পায়ের মান যে আছে, পায়ের মানের সাথেও সমন্বিত, এমন অনেক কিছু আছে। যেমন এই যে আমরা গোল্ডেন রেশিওতে একটু ন্যাচারালের যদি দেখেন, তাহলে এই যে ন্যাচারালের যে এই যে প্রজাপতির পাখার ধরন, তারপরে এই যে এইদিকে যত প্রকৃতির মধ্যে মানে আছে, এই সেই মানুষ একটু মানে যতটুকু হয় তার চেয়ে বেশি করার প্রবণতা মানুষের মাঝে আছে জন্ম থেকেই। তো এই যে দেখেন এই ফুলের যে প্যাচটা, সম্ভবত এটা কিন্তু গোল্ডেন রেশিওর মতো। তো যাই হোক, আমরা আপাতত গোল্ডেন রেশিও জিনিসটা কি সেই জিনিসটা বুঝি। গোল্ডেন রেশিও, রেশিও জিনিসটা কি সেটা আমরা জানি। রেশিও, রেশিও বাংলা কি এটা আমরা জানি। জি না স্যার। রেশিও মানে হচ্ছে অনুপাত। অনুপাত, আমরা ছোটবেলায় অনুপাতের অঙ্ক করেছি না, যে বাবা এবং মায়ের অনুপাত 3:2। 5 টাকা 3:2-এ ভাগ করে নেন, তাহলে একজন 3 টাকা পাবে আর একজন 2 টাকা। এইভাবে আমরা গণিতগুলো বা অঙ্কগুলো করেছি ছোটবেলায়, যে আহ পিতা পুত্রের বয়সের অনুপাত 5:3। পিতার বয়স 50 হলে পুত্রের বয়স কত হিসাবে আসে, কত, 30, তাই না? 5:3 যেহেতু, এই ধরনের অনুপাতের অঙ্কগুলো যে আমরা করেছি, এটাকে আমরা রেশিও বলি, মানে ইংলিশে এটা হচ্ছে রেশিও। এই রেশিওর অঙ্কগুলো আমরা করেছি। ওয়ান ওয়ান, মানে এটাকে আমরা, এই যে এখানে যে অনুপাতটা বা রেশিওটা আমি লিখেছি, এই অনুপাত বা রেশিওটাকে বলে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও পৃথিবীর, তাদের মতে পৃথিবীর সমস্ত যে জিনিসপত্র আছে সেগুলো এই রেশিও অনুযায়ী হয় বা এই অনুপাতে হয়। এই অনুপাতটা বলছে প্রথম ভাগ যদি 1 হয়, দ্বিতীয় ভাগ হবে 1, তৃতীয় ভাগ হবে 2, তারপরের ভাগ হবে 3, তারপরের ভাগ 5, তারপরের ভাগ 8, তারপরের ভাগ 13, দুটো মিলে এভাবে এটা বাড়তে থাকবে। এই বাড়তে থাক মানে বেড়ে যাওয়ার যে অনুপাতটা, সেই অনুপাতের যে সাধারণ সূত্রটা আছে সেটা হচ্ছে প্রথম দুইটা সংখ্যার যোগফল হবে তৃতীয় সংখ্যাটা। প্রথম দুইটা, তৃতীয় সংখ্যাটা যা হবে তার আগের দুইটা সংখ্যার যোগফল। তাহলে এখানে একের সাথে যোগ হয়েছে 1, 1 1 যোগ হয়ে হয়েছে কত, 2। তারপরের সংখ্যাটা দেখেন, 1 আর 2 যোগ হয়ে 3। তারপরের সংখ্যাটা 2 আর 3 যোগ হয়ে 5। তারপরের সংখ্যাটা 3 আর 5 যোগ হয়ে 8। তারপরের সংখ্যাটা 5 আর 8 যোগ হয়ে 13। তারপরে যদি আমরা সংখ্যা দিই তাহলে কত হবে?
21। 21। গুড। এভাবে বেড়ে যাবে। তারপরের সংখ্যাটা হবে 13 যোগ 21-এর সমন্বয়। এটা হচ্ছে গোল্ডেন রেশিওর অন্তর্নিহিত যোগফল। আপনারা যদি চাকরির পরীক্ষা দেন এই ধরনের আমরা দেখি, ক্রমানুপাতিক অঙ্ক দেখি যে ক্রমে এভাবে এটা বাড়ছে। আচ্ছা, যাই হোক, তো এই জিনিসটা আমরা লোগোতে কিভাবে ইউজ করব, এটা তো এটা লোগোতে ইউজ করার দুইটা ওয়ে আছে। আমি আজকে একটা ওয়ে শিখাবো, আগামীকাল আরেকটা ওয়ে শিখাবো। আজকে প্রথম যে ওয়েটা, ফার্স্ট ওয়ে, সেটা আমরা শিখছি। এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও 1 1 2 3 5 8 1 3 2 1, এভাবে এটা বেড়ে যাবে। ওকে, তো আমরা জানি যে প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা কত হবে? 1, তৃতীয়টা হবে 2। ওকে, তাহলে আমরা এই জিনিসটাই চিন্তা করে আমি এখানে একটা ঘর টানলাম, একটা, আচ্ছা, একটা ঘর টানলাম, মানে একটা চারকোনা চতুর্ভুজ নিলাম বা বর্গ নিলাম। এই বর্গ নেয়ার কারণ হচ্ছে বর্গের কি চারপাশ সব সমান না। এখান থেকে এখানে যদি আমি 1 ইঞ্চি ধরি, বিষয়টা আপনি একটু বুঝুন। এখান থেকে এখানে কয় ইঞ্চি ধরেছি? 1 ইঞ্চি। এখান থেকে এখানে 1 ইঞ্চি, এখান থেকে এখানেও 1 ইঞ্চি, আবার এখান থেকে এখানেও 1 ইঞ্চি। তাহলে এটা যদি আমি ধরে নেই যে এটা সব দিক দিয়ে 1 আছে, 1 ধরে নিচ্ছি, 1 আছে, তাহলে এটা ধরেন আমরা 1ই ধরে নিলাম। ওকে, তাহলে তারপরেরটা কত হবে? 1ই তো হবে, তাই না? এই যে তারপরে আমি আরেকটা নিলাম 1, তাহলে এটা 1, এটা 1। তারপরেরটা কত হবে? আমি এটা স্ট্রোক দিই, তেল কালারটা অফ করে দিই, যে আমার এটা 1, এটা 1। তারপরের যে বক্সটা নিব সেটা কি কত হবে? 2। 2। এখান থেকে এখানে 1, আবার এখান থেকে এখানে 1, তাহলে 2 না? এখানেও তো 2 আছে, তাহলে কি পাশেও 2 হবে, লম্বায় কত হবে? লম্বায়ও 2 হবে, তাই না? এই যে লম্বাতেও 2 হলো। আমার এই হিসাবটা কি আপনারা বুঝতে পেরেছেন? না বুঝলে আবার বলি। স্যার আরো একবার বোঝান। আচ্ছা, তো কথা হচ্ছে আমরা এই যে চতুর্ভুজটা বা বর্গটা আর্ট করেছি, এটা আমরা এখান থেকে লম্বায় ধরেছি কত? 1, ঠিক না? ধরেছি 1 ইঞ্চি, যাই ধরেছি 1 ধরেছি। এটা 1, তার মানে এটাও 1, তাই না? এটা সমানই না এটা, ঠিক কিনা? একটু কথা বলেন, যদি বুঝতে পারেন তাহলে তো আমি বুঝবো, নয়তো আমি আবার নতুন করে জি একই স্যার, প্যাটার্ন জি বারবার স্যার। করবো। হ্যাঁ, একজন একটু কথা বলেন অন্তত, একজন একটু কথা বলেন, আমি আবার আবার বুঝাই, মূলত আবার বুঝাই। খেয়াল করে দেখেন, এটা আমি ধরলাম 1, এটাকে আমি ধরলাম কি 1। আচ্ছা, এখন আরেকটা বিষয় বলি। আমার অনুপাত যদি হয় 2:2, মানে যে কোনো একটা কিছু 2:2 অনুপাতে ভাগ করে নিবে তারা। তাহলে যদি 20 টাকা পায় একজন, তাহলে একজন কত নিবে? 10 টাকা, 10 আরেকজন 10 টাকা, টাকা। হ্যাঁ, আরেকজন 10 টাকা, তাহলে 50 টাকা পেলে 25 টাকা, 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, 100 টাকা পেলে 50 টাকা, 50 টাকা, যদি তারা এই অনুপাতে নেয়, যদি তারা এই অনুপাতটাই ফলো করে। তার মানে কি, আপনার টাকা বাড়ছে বাট অনুপাত তো ঠিক থাকছে, তাই না? 10 টাকায় গেলে 5 টাকা 5 টাকা করে নিচ্ছে, 20 টাকা গেলে 10 টাকা 10 টাকা করে নিচ্ছে, 50 টাকা পেলে 25 টাকা 25 টাকা করে নিচ্ছে, 100 টাকা পেলে 50 টাকা 50 টাকা করে নিচ্ছে। তো মূলত যাই হোক, আমাদের রেশিও বা অনুপাতটা তো ঠিক আছে, তাই না? 2:2 তো তারা নিচ্ছে, মানে সমান সমান ভাগ করে নিচ্ছে। তো এখানে কথাটা হচ্ছে আমি এটাকে ধরে নিচ্ছি 1 ইঞ্চি। এটা 1 ইঞ্চির বেশি বা কম থাকতে পারে, যাই থাকুক, আমি এটাকে ধরে নিয়েছি 1 ইঞ্চি। এটাকে যদি 1 ইঞ্চি ধরি, তাহলে পরেরটা আমাদের 1 ইঞ্চি তো হতে হবে, 1 1। এই যে পরেরটাও 1 ইঞ্চি আমি নিলাম, মানে এখানে 1 ইঞ্চি আছে, এটাও 1 ইঞ্চি আছে। 1 ইঞ্চি, কিন্তু এটা 1 ইঞ্চি পাশ হলে 1 ইঞ্চি লম্বাও হবে, বর্গের নিয়মে 1 ইঞ্চি পাশ হলে 1 ইঞ্চি লম্বাও হবে। তাহলে এটা 1 ইঞ্চি পাশ, 1 ইঞ্চি লম্বা, এটা 1 ইঞ্চি পাশ, 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি 1 ইঞ্চি গেল। তারপরেরটা কি হবে? 2 ইঞ্চি পাশ, 2 ইঞ্চি লম্বা হবে না হিসাবে? তারপরেরটাতে হিসাবে 2 ইঞ্চি পাশ, 2 ইঞ্চি লম্বা হবে না, যেহেতু এটা 1 ইঞ্চি পাশ, 1 ইঞ্চি লম্বা।
এটাও জি 1 ইঞ্চি স্যার। পাশ 1 ইঞ্চি লম্বা, তারপরেরটা 2 ইঞ্চি পাশ 2 ইঞ্চি লম্বা, তারপরেরটা 3 ইঞ্চি পাশ 3 ইঞ্চি লম্বা, তারপরেরটা 5 ইঞ্চি পাশ 5 ইঞ্চি লম্বা, এভাবে হবে। তো 1 ইঞ্চি পাশ 1 ইঞ্চি লম্বা, 1 ইঞ্চি পাশ 1 ইঞ্চি লম্বা, তারপরেরটা 2 ইঞ্চি পাশ 2 ইঞ্চি লম্বা। তাহলে এটা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি, দুটো মিলিয়ে তো 2 ইঞ্চি হলো, তাই না? তো স্যার আমরা যদি এখন এখান থেকে একটা বর্গ টানি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, তাহলে এটা অলরেডি 2 ইঞ্চি পাশ হয়ে গেছে এবং 2 ইঞ্চি লম্বাও হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ তারপরেরটা নিচ্ছি আমরা 3 ইঞ্চি, তাহলে এটা কয় ইঞ্চি আছে ভাই? 2 ইঞ্চি। স্যার, এটা এটা দুই কয় ইঞ্চি ইঞ্চি? এটা 1 ইঞ্চি। 1 ইঞ্চি। তাহলে এক এই ইঞ্চি 2 আর এই 2 আর এই 1 মিল হলে কত হয়? 3। 3 ইঞ্চি। তাহলে আমরা 3 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত একটা টানলে কত হবে? 3 ইঞ্চি হয়ে গেছে। তারপরেরটা আমাদের করতে হবে 5 ইঞ্চি। তাহলে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত টানি, হিসাবে 5 ইঞ্চি হয়ে গেছে। তারপরেরটা করতে হবে আমাদের 8 ইঞ্চি। তাহলে এখান থেকে এটা 3 ইঞ্চি, এটা 5 ইঞ্চি, এই দুটোকে যদি সমন্বয় করে আমি একটা টানি, সেটা অলরেডি 8 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, এরকম ভাবে ইঞ্চি কিন্তু হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, বিষয়টা একটু ভালোভাবে বুঝেন বা খেয়াল করেন। এখন কথা হচ্ছে, আমি যদি এই সবগুলোকে ছোট করি, সবগুলোকে, তাহলে কি আমার অনুপাত বা রেশিওতে কোনো ইফেক্ট করবে? এটা ছোট না স্যার। করছি, রেশিও কিন্তু একই থাকছে। যেমন এটা ধরেন 10 টাকা, এটা বড় করলাম, এটা 100 টাকা, আমাদের রেশিও কিন্তু একই থাকলো, অনুপাত একই থাকলো। এই কারণে যখন আমরা ছোট করব, তখন তখন সবগুলো একসাথে ছোট করব, বড় করলে সবগুলো একসাথে বড় করব, তাহলে আমাদের অনুপাতে কোনো তফাৎ হবে না। সবগুলো একসাথে ছোট বা সবগুলো একসাথে আমরা বড় করতে পারি। তারপর আমরা একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এই কর্নারে অ্যাঙ্কর পয়েন্টের এই কর্নারে ধরবো, শিফট প্রেস করে এই কর্নার পর্যন্ত এনে ছেড়ে দিব, একটা বৃত্ত হবে। ওকে, একটা বৃত্ত হয়ে গেল। আবার আমরা এই যে এই কর্নারে ধরবো, মানে যেভাবেই হোক বৃত্তটা এই কর্নারে এনে ছেড়ে দিব। তারপর এই যে আমি বৃত্ত তৈরি করছি কর্নার টু কর্নার, কর্নার টু কর্নার, তাহলে বৃত্তগুলো আমাদের একেবারে মাপ মতো হবে। বৃত্তগুলো কর্নার টু কর্নার করলে বাইরে যাবেন, এই কর্নার টু কর্নার করলে বৃত্তগুলো আর দাগের বাইরে যাবে না, একেবারে মাপ মতো বৃত্ত হবে। আমি এখানে এই 8 পর্যন্ত নিয়েছি, হ্যাঁ, জাস্ট 8 পর্যন্ত নিয়েছি, 13 আর 21 আর নিলাম না, আমার আমার এগুলো দিয়েই কাজ হবে। এটা হচ্ছে আমাদের গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিওর মাপ। আশা করি আপনারা এই মাপটা বুঝতে পেরেছেন বা দেখতে পেরেছেন, যাই করেন। তাহলে এখন এরপর আমাদের কি করণীয়? এই যে এটা 1, এটা 2, এগুলো আমি কপি নিচ্ছি, কপি করে নিচ্ছি। এটা 3, এটা 5, এটা এটা হচ্ছে 8, এগুলো আমি কপি করে নিয়ে এসে এখানে একটু অ্যালাইন করছি। অ্যালাইন করে এটাকে আমি এখানে রেখে দিই। তাই এই যে বৃত্তের মাপগুলো আছে, এই বৃত্তের মাপ একটা যেন মন মতো না কমে। ধরেন একটাকে একটু আপনি মন চেয়েছেন ছোট করছেন, এই জিনিসটা যেন না হয়। ছোট করবেন, সবগুলো সিলেক্ট করে একসাথে ছোট করতে হবে। আর একবার করে ফেললে সেটা আর নাড়াচাড়া করা যাবে না। একবার ছোট করেছেন, আপনি ডিজাইন শুরু করে দিয়েছেন, একবার ছোট করে আপনি ডিজাইন শুরু করে দিয়েছেন, তারপরে আবার আপনি আবার ছোট বড় করতে পারবেন না। এই যে বৃত্তগুলো আছে, এই বৃত্তগুলো দিয়ে মোটামুটি ভাবে জনপ্রিয় যত লোগো আছে সবগুলি লোগো করা। আমরা একটু দেখি। গোল্ডেন রেশিও লোগো, বৃত্তগুলো দেখেন আপনারা, হ্যাঁ, জাস্ট বৃত্তগুলো দিয়ে, এই যে আমাদের অ্যাপেলের লোগোটা দেখেন, আমরা এটাকে কপি করছি, নাকি এটা কি করব? এটা কি কপি করছি, এটা একটু বড় দেখা যায় তো এই কারণে এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। দেখেন তাদের মাপটা, এই যে 1 2 3 5 8, তারপর 13, এভাবে তারা করেছে। তারা, আমরা 8 পর্যন্ত করেছি, তারা আসলে এই যে দেখেন মাঝখানের যে সার্কেলটা, এই যে মাঝখানের সার্কেলটা, এটা এই 13 সার্কেলটা, খেয়াল করেছেন? মাঝখানের সার্কেলটা কত? এই 13 এর সার্কেলটা।
তারপরে দেখেন এখানে 8-এর সার্কেল, এই যে 8-এর সার্কেল, এই যে 8-এর সার্কেল, তারপরে এই যে 5-এর সার্কেল অনুপাত যেটা, এই যে 1-এর সার্কেল মানে 5 5, তারপরে এই যে 8-এর সার্কেল, এই যে 2-এর সার্কেল, এই যে 3-এর সার্কেল, মাঝখানে 13, আবার এই যে কাটাটা যে কেটেছে এটা কত সার্কেলে কেটেছে, 8-এর সার্কেলে। খেয়াল করেছেন এই লোগোটা, এই পিক্টোরিয়াল মার্কটা তারা কিভাবে করেছে? গোল্ডেন রেশিওর মাধ্যমে করেছে। ওকে, আমরাও আজকে এইভাবে লোগো করবো ইনশাল্লাহ। ওকে, যেহেতু গোল্ডেন রেশিওর কথা মানে চলে এসেছে, নতুবা গোল্ডেন রেশিওটা আমি আরো পরে বলতাম। তারপরে আমরা আরো কয়েকটা লোগো দেখি। এটা তো আজকে আমাকে জ্বালাবে দেখা যাচ্ছে খুব। টুইটারের লোগোটাও তো গোল্ডেন রেশিও দিয়ে করা, আমরা তো টুইটারের লোগোটা এখানে দেখছি না। ঘটনাটা কি, এই যে এটাকে আমরা একটু কপি করি, কপি ইমেজ, এখানে আমি কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন টুইটারের লোগোটা, এখানে যতগুলো বৃত্ত প্রত্যেকটা গোল্ডেন রেশিওর, এই বৃত্তগুলো অনুপাতের উপর ভিত্তি করে ছোট বড় যাই করেছে প্রথমে করেছে, তার পরবর্তীতে আর ছোট বড় করেনি। এই যে টুইটারের লোগো, তারপরে এই যে অ্যাপেলের লোগো যেটা আমরা দেখেছিলাম, এগুলো 8, মাঝখানে এটা 13। তারপরে এই যে কেটেছে 8 দিয়ে অ্যাপেলের লোগো, এই যে পেপসির লোগো, এটা কি ন্যাশনাল জিওগ্রাফিকের লোগো। ঠিক আছে, আর আর তো কিছু আপাতত লোগো দেখানোর দরকার নেই। আপনারা তো দেখেছেন এবং বুঝেছেন যে জনপ্রিয় বেশিরভাগ লোগোগুলোই গোল্ডেন রেশিও দিয়ে করা। লোগোগুলো এভাবে দেখতে সোজা হলে কি হবে? আমরা জানি যে একটা লোগোর পিছনে কি পরিমাণ স্টোরি থাকে, এই কারণে আমি বলেছি যে লোগোতে স্টোরি হিস্টোরি থাকাটা জরুরি। আম, তবে এখানে আমাদের এখানে ফার্স্ট সেশন শেষ হতে আর মাত্র 4 মিনিট আছে, এই কারণে আমি ডিজাইনে যাচ্ছি না, ডিজাইন শুরু করছি না। এই 4 মিনিট শেষ হওয়ার পর আমরা সেকেন্ড সেশন যখন শুরু করব তখন আমরা ডিজাইনে যাব। তো যাই হোক, তো একটু কথা বলি মাঝখানে, আমরা যখন আমরা ডিজাইন শিখছি, ভালো ডিজাইন করব যদি আমরা ক্লায়েন্টকে বোঝাতে পারি একটা বিষয়। আমার ক্লায়েন্টকে অনেক সময় দেখা যায় যে $5 একটা লোগো কিন্তু করা হয়ে যায়, $5 একটা লোগো করা হয়ে যায়, অনেকে $5 বিনিময়ে লোগো করে। আবার অনেকে একটা লোগো করতে গেলে $100-এও রাজি হয় না। কারণ হচ্ছে এই যে যারা $100 রাজি হয় না, হয়তো তারা দেখবেন যে এই ধরনের একটা সাদামাটা লোগো তৈরি করে দিয়েছে, কিন্তু লোগোর পিছনে যে হিস্টোরিটা বা স্টোরিটা, এটা ক্লায়েন্টকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই যে এটার হচ্ছে এই স্টোরি। ঠিক আছে, কিন্তু ওই যে 5 টাকা, $5 যে লোগোটা, সেটার পেছনে কোনো স্টোরি থাকে না, জাস্ট দেখতে যেমন থাকে, এই সাদামাটা একটা ভাব। যাই হোক, একটা দেখার মতো হলেই চলে। তো এই কারণে খেয়াল করে দেখবেন যে স্টোরি যেগুলিতে থাকে সেই লোগোগুলো খুব সাদামাটা হয়। আর যদি স্টোরি ছাড়া থাকে তাহলে সেই লোগোগুলো, স্টোরি ছাড়া যেগুলো থাকবে সেই লোগোগুলো মোটামুটি ভাবে খুব হেন তেন হয়ে যায়। ঠিক আছে, খুব মানে জবরদস্ত তারা একটা জিনিস করে। এখন জবরদস্ত বলতে যে আপনি আহ, যে কোনো লোগোই হোক, দেখি আমরা এখানে, এই যে এটা একটা মাসকট লোগো না, এই যে দেখেন কত সুন্দর স্টোরি এটার মাঝে, এই লোগোটাতে। আহ এই যে একটা লোগো তৈরি করেছে, এই যে এই লোগোটার স্টোরি হচ্ছে, যাই হোক এটা একটা ফিনিক্স, একটা পাখির চরিত্র, বাট এটা তৈরি করতে তো তারা কোনো প্রকার গোল্ডেন রেশিও বা 10 গ্রাম বা আরো যেই আছে আমাদের লোগো করার ক্ষেত্রে, আরো যে এইগুলো আছে, কোনো কিছুই তারা ফলো করে, কোনো গ্রিড দেয়নি, কিছু দেয়নি, জাস্ট একটা করেছে, ওকে করেছে। এগুলো হবে আপনাদের কম দামি লোগো এবং বেশি দামি লোগোর পার্থক্যগুলো আপনারা বুঝতে পারবেন। তো কথা হচ্ছে আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করব, আমরা কম দামি লোগোর কাজও করব, বেশি দামি লোগোর কাজও করব। যদি বেশি দামি লোগোর কাজ আমরা পাই তাহলে এইভাবে করব, যেভাবে আমরা দেখছি যে গোল্ডেন রেশিও দিয়ে বা গ্রিড দিয়ে খুব সুন্দরভাবে করব যদি বেশি দামের লোগোর কাজ পাই। আর যদি কম দামি লোগোর কাজ পাই তাহলে কোনো কিছু আমাদের দেখার দরকার নেই, জাস্ট ধিরিং ধারিং হয়ে গেল লোগো। ঠিক আছে, খুব সহজ ভাবে যেগুলো হয়।
সবগুলো কাজই আমরা স্যার দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। স্যার পিএফসির লোগো কি গোল্ডেন রেশিও দিয়ে করা? এখানে তো তাই দেখাচ্ছে, এখানে তো তারা তাই দেখাচ্ছে। আমরা গোল্ডেন রেশিও লোগোতে দেখেছিলাম, এই যে পেপসি লোগো এখানে দেখিয়েছে, যেটা আমরা দেখলাম। আর বাকিটা আমি বলতে পারছি না। প্রত্যেকটা লোগোর পেছনেই কিন্তু জনপ্রিয় লোগো গুলো না, প্রত্যেকটার পিছনেই একটা করে আসলেই স্টোরি থাকে, হিস্টোরি থাকে, যে বিষয়গুলো আমরা অনেক সময় জানি না। বেশিরভাগ সময় আমরা জানি না, আমাদের চোখে ধরা পড়ে এটা একটা লোগো হলো, জাস্ট আমরা এই ধরনের একটা বিষয় বলি যে এখানেও তো পেপসির লোগো গোল্ডেন রেশিও দিয়ে করাই দেখাচ্ছে এইখানে। তো যাই হোক, আমাদের এই যে 1 মিনিটের, লেস দেন 1 মিনিট, এখানে 1 মিনিটেরও কম সময় আছে, এই কারণে আমি একটু অন্য ধরনের কথা বললাম। আমরা বিরতির পর, বিরতি কতক্ষণে নিব, 10 মিনিট না 20 মিনিট? আর 10 মিনিট। ওকে। এই 10 মিনিটের বিরতিটা যদি এই যে আমাদের ইয়ে থেকে দিচ্ছে তো, জুম থেকে দিচ্ছে তো, এই কারণে আমরা 10 মিনিটের বিরতিটা নিয়ে ফেলবো। 10 মিনিট পরেই আমরা শুরু করি। এই যে পেপসি লোগোর আরেকটা আমি নিয়ে আসলাম, এই যে দেখেন। এই যে এটা হয়তো 2, এটা হয়তো 3, এই দুটোকে একসাথে করেছে। তারপর এইটা করেছে, একটা অ্যাঙ্গেল দিয়েছে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা দেখতে পারলে, মানে লেখাটা বুঝতে পারলে বুঝতে পারতাম যে এটা গোল্ডেন রেশিওর অ্যাঙ্গেল কিনা। তারপর একটা এরকম হয়েছে, তাই 36। তারপর এটা নাকি। ওকে। আমার জাস্ট একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে আমি যে এই যে এখানে গোল্ডেন রেশিওটা যেটা তৈরি করেছি এখানে, আপনাদের কি এই জিনিসটা মানে বুঝে এসেছে, বুঝতে পেরেছেন? স্যার মোটামুটি বুঝছি, সম্পূর্ণ না। আবার বলবো তাহলে। বলেন। আমরা কিন্তু এমন না যে আমাদের নির্ধারিত ক্লাস আছে, যে 15টার বেশি ক্লাস নেওয়া যাবে না, 15টার মধ্যেই সীমাবদ্ধ, বা 150টার বেশি ক্লাস নেওয়া যাবে না, এই ধরনের কোনো চুক্তি তো আপনাদের সাথে হয়নি, তাই না? তো আমরা যত ক্লাস লাগুক, আমরা সবগুলো বিষয় খুঁটিনাটি খুব ভালোভাবে বুঝে তারপরে ক্লাসে ঢুকবো আর কি, অন্য ক্লাসে স্যার পরবর্তীতে। হ্যাঁ বলেন। স্যার এই রেশিও অনুপাত বুঝলাম, এখানে কথা হচ্ছে আমি 1 2 3 মানে এই অনুপাত গুলা যে বসাবো, কখন কোনটা কোন জায়গায় বসাবো, এটা আমি এটা যখন একটু। ডিজাইন করা শুরু করব তখন না বুঝবেন। আমরা যে এই যে আগে মরিমা, একবারে মরিমা। এই রাউন্ড গুলো যে বানিয়েছি, এটা বুঝতে পেরেছেন, জাস্ট এটা বললেন। জি স্যার, রাউন্ড বুঝতে পেরেছি। ওকে। তাহলে রাউন্ড যদি বুঝতে পারেন তাহলে আমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা নেই। এখন আমি জাস্ট আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর জন্য বলছি। কিছু জিনিস, কয়েকটা জিনিস দেখেন, আমি এখান থেকে এই একটা রাউন্ড টেনে নিলাম, একটা রাউন্ডের আর কি কপি নিলাম, ওকে, এটা। তারপরে আরেকটা রাউন্ডের কপি নিলাম আমি, এটা। জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, আর কিচ্ছু না। ঠিক আছে। এখন এটাকে আমি টেনে নিলাম, এটারই একটা কপি নিলাম এখানে। আমি কিন্তু ইচ্ছা মতো এটাকে ছোট করছি না, যে মন চাইলে একটু ছোট করে দিলাম, মন চাইলে একটু বড় করে দিলাম, এই ধরনের কিছু কিন্তু আমি করছি না। কারণ আমি এই ধরনের কিছু করতে পারবো না। মন চাইছে ছোট, যদি আমার প্রয়োজন পড়ে এখান থেকে যেই ছোটটা আছে সেই ছোটটা আমি নিব এখান থেকে, অথবা এটা নিব, অথবা এটা নিব। বাট মন চাইলেও আমি এটা ছোট করে দিলাম, এই জিনিসটা আমি পারবো না এই গোল্ডেন রেশিওর ক্ষেত্রে, ওকে। তো আমি এই দুটোকে একটু গ্রুপ করছি। গ্রুপ করলাম কারণ যাতে আমার অ্যালাইনটা ঠিক হয়। এই যে অ্যালাইনটা জাস্ট আমি ঠিক ঠিক মিডিলে আনলাম। প্রথমে কোনটা এনেছি, এটা, তাই না? তারপরে এই যে এই মাঝখানের গুলো এনেছি, এই দুইটা, এই যে এইগুলো কপি করে। এখন আমি আরেকটা, এটার একটা কপি নিলাম, ওকে, নিয়ে ধরেন এখানে বসিয়ে দিলাম, ঠিক মিডিলে। ঠিক আছে। এখন আমি এই ছোট একটা নিলাম, মিডিলে বসালাম। কোথায় বসাচ্ছি, এটা আমি আমার মন মতো বসাচ্ছি, কোনো নিয়ম নীতিতে না, হ্যাঁ। এটা একটা কপি নিয়ে এখানে বসিয়ে দিলাম, দেখেছেন?
মানে জিনিসটা আপনারা একটু দেখেন, আমি গোল্ডেন রেশিওর এই যে যখন আমার ছোটটার প্রয়োজন পড়ছে তখন আমি ছোটটা আনছি, যখন আমার বড়টার প্রয়োজন পড়ছে তখন আমি বড়টা আনছি। এখান থেকে আমি কোনো একটা সার্কেল আমার মন মতো ছোট করছি না। এই জিনিসটা আমি মন মতো ছোট করতে পারবো না। জাস্ট এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝাচ্ছি এবং বলছি। ক্লিয়ার জিনিসটা? ওকে, এখন দেখেন। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। এই দ্বিতীয় ভাই, এই ক্যামেরা বন্ধ করেন। মিউট করে দিয়েছি, সমস্যা নেই। এই যে যতটুকুই করেছি, হ্যাঁ, যতটুকুই আমি করেছি এই জিনিসটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করেন, করবেন আর কি। দেখেন এখন যদি আমরা সবগুলো সিলেক্ট করি, সবগুলো সবগুলো যদি সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করার পর আমরা যদি এখানে শেপ বিল্ডার টুল নেই, এখানেই ক্লিক করি, একটা শেপ হবে তাই না? এখানে আমি ক্লিক করে আমরা শেপের একটা কালার নিই, ধরেন এই কালারটা, এই যে ক্লিক করলাম শেপ হলো একটা, উপর দিকে ক্লিক করলাম উপরে শেপ হলো। কথা হচ্ছে এতটুকু। এই যে যদি আমি এখন এটাকে আলাদা করে ফেলি, তাহলে এই যে এটা যদি একটা লোগো হিসেবে আমরা ইউজ করতে চাই, তাহলে এটা যে লোগোটা হয়েছে সেটা আমার গোল্ডেন রেশিও অনুযায়ী হয়েছে। ক্লিয়ার? এতটুকু বিষয় বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলে এইভাবে যে কোনো শেপ, যে কোনো পিক্টোরিয়াল মার্ক, আমরা যে কোনো পিক্টোরিয়াল মার্ক তৈরি করতে পারবো এইভাবে, এটা দিয়ে। কিভাবে করব? আমরা একটা র্যাবিটের ইমেজ নিচ্ছি, ভালোভাবে আমি জাস্ট বারবার একটা জিনিসই বলি, একটা জিনিস খেয়াল করে, যে আমরা এই যে যে জিনিসটা আর কি আমি করছিলাম, এখানে আমি তো জাস্ট সার্কেল গুলো বসিয়েছি, বসিয়ে সবগুলো সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে শেপ তৈরি করেছি। এখন ধরেন আমি এটাকে এইভাবে, এটাকে এভাবে, ঠিক আছে, এটাকে এভাবে রাখলাম। রাখার পর ধরেন এটাই আমার একটা, এই যে এই অংশগুলো যেগুলো আমি ক্রিয়েট করেছি, এই অংশগুলো দিয়েই আমি একটা লোগো তৈরি করলাম। তাহলে এই লোগোটা গোল্ডেন রেশিও অনুযায়ী লোগোটা হলো। ঠিক আছে, তাহলে আমরা এই সবগুলো আবার ডিলিট করে ফেলছি। এখানে আমরা র্যাবিটের ইমেজ নিয়েছি, হ্যাঁ, কোন ইমেজটা আমরা নিতে পারি, কোন ইমেজটা নিতে পারি? আমরা একটা র্যাবিটের লোগো তৈরি করব। খালি বারবার আমার মাথায় র্যাবিট কেন চলে আসে বলেন তো? এটা কি আমার খুব প্রিয় পশু? এই যে র্যাবিটের একটা ছবি আমরা নিলাম, এটাকে আমরা একটা কপি করি, কপি ইমেজ, এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। ওকে, এটাকে একটু ছোট করছি। এখন দেখি কতটুকু ছোট করার প্রয়োজন, ধরেন এই যে এতটুকু, এতটুকু। ওকে, আবার আর্টবুক অনুযায়ী আমি এটা নিলাম। ইচ্ছা করলে আপনারা আর একটু ছোট করতে পারেন, ছোট বড় যাই করেন। এখন আমরা এই জিনিসটা যদি তৈরি করতে চাই গোল্ডেন রেশিওর অনুযায়ী, গোল্ডেন রেশিও অনুযায়ী, তাহলে আমি এইটা নিই, সেটাকে আগে অ্যারেঞ্জ টু ব্যাকে পাঠিয়ে দিলাম। এই যে এই বড় সার্কেলটা নিব, নিয়ে এই যে দেখেন এখানে বসালাম। যদি আমার সার্কেল অনুযায়ী না হয়, আমি আগে সবার আগে ছবিটাকে একটু ছোট করি। এই যে ছবিটা ছোট করেছি আমি, কিন্তু সার্কেল বড় করিনি। ছবিটাকে ছোট করে দিয়েছি, বাট সার্কেল কিন্তু বড় করিনি, কারণ সার্কেল এখান থেকে বড় করলে আমার রেশিওটা ব্রেক হয়ে যাবে। ওকে, তাহলে আমি এটাকে, এই ছবিটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম। এই যে এখানে এনে বসালাম এই রাউন্ড। ঠিক আছে, তারপর দেখি এই মাথার সাথে আমার কোন রাউন্ডটা মাপে বনে। ধরেন এটাই বনেছে, ধরেন এই পর্যন্ত দিলাম, আবার এটাকে আমি এই পর্যন্ত দিলাম, এখান থেকে এই পর্যন্ত কপি করে করে কিন্তু দিচ্ছি। হ্যাঁ, এখন খেয়াল করেন আবার এখান থেকে, জাস্ট মিনিট, এটা যদি না যায়,
এটা নিয়ে দেখতে পারি। আচ্ছা, আমরা বড়টাই একটা ট্রাই করি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এই ক্ষেত্রে আমি খুব একটা কিছু মানে খুব কঠিন কোনো ডিজাইন আপাতত করব না, আপনাদের বোঝার জন্য খুব সহজ কোনো ডিজাইন করব, তারপরে আস্তে আস্তে কঠিনে যাব। কান দেওয়ার জন্য সম্ভবত এটাই বেটার হবে। এই এক, এই দুই, সামনের কানের জন্য সম্ভবত এই ছোট সার্কেলটা হবে ভালো। না, বড় সার্কেলটাই দিব। এই যে আপাতত জাস্ট এতটুকুই আপনারা দেখেন বা এতটুকুই বুঝেন, জাস্ট এতটুকুই যতটুকু আমি করেছি। ঠিক আছে, এই যে সার্কেল সার্কেল করে যতটুকু আমি করেছি, ঠিক আপাতত আজকে এখন এতটুকুই বুঝেন। এই যে সার্কেল গুলো যে দিলাম, এখন আমরা সবগুলো সার্কেল সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গেলাম। শেপ বিল্ডার টুলের কালারটাকে একটু চেঞ্জ করছি। দেখেন খেয়াল করে, এই যেটা তো পিঠ দিয়েছি তাই না, এই পিঠ সম্পূর্ণ এক সার্কেলে চলে গেছে। ঠিক আছে, এতটুকু। আমরা কিন্তু আরেকটু পরে আরো কঠিনে যাব। ওকে, এতটুকু গলা দিয়েছি, আবার এতটুকু আরেকটা শেপ। এই শেপ গুলোকে আমরা এক করে দিচ্ছি। শেপ গুলোকে এক করে দিচ্ছি। এই যে একটা টান দিয়েছি, এই যে আরেকটা টান দিয়েছি। ঠিক আছে, এখন খেয়াল করি, এই যে আমরা, এই যে এটা আমাদের লোগো। ঠিক আছে, এই যে আমরা একটা পিক্টোরিয়াল মার্ক তৈরি করলাম। এই মার্কটা আমরা কি দিয়ে তৈরি করলাম? গোল্ডেন রেশিও দিয়ে। এখন আপনারা খেয়াল করেছেন কোন জায়গায় কোন সার্কেলটা দিয়ে কি করেছি? এখন এটা যে একটা র্যাবিট, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে তাই না? স্পষ্ট একটা র্যাবিট বোঝা যাচ্ছে। এটা কিন্তু এখন ছোট বড় করলে আর কোনো সমস্যা নেই। এটা ছোট বড় করলে আর সমস্যা নেই কেন? কারণ আমরা যদি এটা ছোট করি তাহলে সবগুলোই তো ছোট হচ্ছে, আমরা যদি বড় করি তাহলে সবগুলোই বড় হচ্ছে। তাহলে আমাদের কিন্তু রেশিওতে কোনো প্রকার গন্ডগোল হচ্ছে না, নাকি রেশিওতে কোনো প্রকার গন্ডগোল হবে? রেশিওতে কোনো প্রকার গন্ডগোল হচ্ছে না। আপনারা এই ধরনের লোগো তৈরি করে ইচ্ছা করলে এগুলোকে আবার আউটলাইন দিয়েও তৈরি করতে পারেন, স্ট্রোক দিয়েও। কোনটা আপনাদের ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা দেন। এটা ফিল কালারটা আমি অফ করে ফেললাম, স্ট্রোকটা একটু ছোট করছি, স্ট্রোকটা আমি ইনসাইডে দিচ্ছি, আউটসাইডে দিলে এরকম। খেয়াল করেছেন তাহলে? আপনারা কি জিনিসটা বুঝতে পেরেছেন, নাকি আরো বেশি কিছু বলতে হবে এটা নিয়ে আমার? আছেন না হারিয়ে গেছেন গো ভাই? জি স্যার, বুঝতে স্যার পারছি। আছি। আছেন তো? তাহলে যদি উত্তর না করেন তাহলে কিভাবে হবে? তাহলে যে কোনো এনিমেলের ছবি আপনারা এত সহজ ভাবে, আজকে প্রথম দিন আমি সহজ সহজ জিনিস দেখাচ্ছি, এরকম সহজ ভাবে যে কোনো পিক্টোরিয়াল মার্ক আপনারা তৈরি করতে পারবেন, ফুলের, ফলের বা পশু পাখির। পারবেন না? জি স্যার পারবো। আপনারা অনলাইনে যদি গোল্ডেন রেশিওর এনিমেল এনিমেল লোগো গোল্ডেন রেশিও, এনিমেল গোল্ডেন রেশিও লোগো আমরা যদি একটু অনলাইনে দেখি, মোবাইল আপনি লাগে মরছে। গোল্ডেন রেশিও, গোল্ডেন রেশিও এনিমেল লোগো লিখে যদি সার্চ দিই, এখানে যেই লোগোগুলো আপনারা দেখছেন, এই যে এখানে যেমন সহজ লোগো দেখবেন তেমন একটু কঠিন লোগো দেখবেন, কোনো সমস্যা নেই। আমাদের লোগোটা তো একেবারে সহজ হয়েছে তাই না? এই যে দেখেন একটা হাতির লোগো, খুবই সহজ। এই যে একটা প্রজাপতির লোগো, খুবই সহজ। আপনারা এই কাজগুলো হোমওয়ার্ক বাড়িতে করবেন। ঠিক আছে, তো বাড়িতে যে হোমওয়ার্কটা করবেন, এই যে এখানে আমি যেভাবে করেছি, যে ইমেজটার উপর, এই ইমেজটার ছবিও আমাকে দিবেন,
এই ইমেজটার ছবি, পাশাপাশি লোগোটার ছবিও দিবেন। ওকে, আমাকে এইভাবে দিবেন। যে ইমেজটা আমরা যেভাবে কেটেছি, যেভাবে সাজিয়েছি সেভাবে দিবেন, সাথে সাথে লোগোটার ছবিও দিবেন। তো আমরা র্যাবিট করলাম, এখন আর কি করব বলেন? প্রাথমিকভাবে আমরা একটা র্যাবিট করলাম, আর কি করা যায়? তো একটা সিংহ করেন। দুনিয়ার মধ্যে আর কিছু পান নাই এখন। আমি চাচ্ছি সহজ জিনিস, আপনারা চাচ্ছেন কঠিন। আর এটা সিংহের সাথে খুব মানে যাতায়াত তো, এর জন্য সিংহ আগাইতে কইলাম। আচ্ছা আচ্ছা, তাহলে একটা ডার্ক কি করব? হাঁস। ভার্স না মাছ না হর্স, কি বললেন? হাঁস। হাঁস। ডাক। গোল্ডেন রেশিও, ডাক লোগো। এই যে দেখেন, গোল্ডেন রেশিওর ডাক লোগোর অভাব নেই। এই যে কত সুন্দরভাবে গোল্ডেন রেশিও গুলো বসিয়ে বসিয়ে just করেছি। তাহলে আমরা একটা অনলাইন থেকে একটা ছবি নিই, র্যাবিট, ডাক। যতটুকু কঠিন মনে হয়েছিল, যতটুকু কঠিন আপনারা মনে করেছিলেন এই ইটা, ততটুকু কঠিন কিন্তু আসলে না। ঠিক আছে, জাস্ট আমাদের রেশিওটা সুন্দরভাবে বসানো পর্যন্ত, তারপরের গুলো আমরা মোটামুটি ভাবে করতে পারবো। আমরা বারবার বলছি আজকে খুব সহজ যে ডিজাইন গুলো, খুবই সহজ যে ডিজাইন গুলো, আজকে আমরা সহজ গুলো করবো। আজকে আমরা মোটামুটি ভাবে কঠিন ডিজাইনে যাব না। হুম, তাহলে আমরা এই 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 ইমেজটাকে কপি করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, এটাকে সরিয়ে দেই। এগুলোর এখন আর আমাদের দরকার নেই, এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। যে আমাদের হাঁস নিয়ে আসলাম। আমি কেন যেন লেফট সাইডে তাকিয়ে আছে এমন জিনিস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই কারণে এটাকে লেফট সাইডে তাকিয়ে থাকার মধ্যেই দিয়ে দিলাম। এখন আমাদের রেশিওটা আমি দেখছি, সবচেয়ে বড় রেশিওটা নিলে, আচ্ছা এটাকে আগে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সবচেয়ে বড় রেশিও যেটা সেটা নিলে এটা হবে। মোটামুটি ভাবে যেমন আছে তেমনই চলবে। এটাকে এখানে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেওয়ার পর এই যে এটার একটা কপি নিয়ে এখানে বসালাম। ওকে, তারপর এখান থেকে এটা এইভাবে থাক। ওকে, ওকে, বসাচ্ছি কিন্তু, হ্যাঁ, আর কিচ্ছু করছি না আপাতত। এটাকে এখানে বসাই। বাহ, চমৎকার ভাবে বসে গেছে। এটাকে এখানে বসালাম। এখানে আরে বড় লাগবে, এখানে বড় বলতে এটা দিই। এখানে দিলাম, এখানে দিলাম, মাঝখানে একটু ছোটটা দেওয়ার ট্রাই করি। আপাতত যেহেতু আমরা পারফেক্টলি এখনো সবকিছু পারফেক্ট আহ করছিও না, আবার শিখছিও না ওইভাবে। পারফেক্ট করতে হবে, শিখতে হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, জাস্ট এই প্রথম ক্লাসের জন্য আমরা আপাতত এটা এভাবেই করছি। তো এইখানে দিলাম,
এখানে আপনাদের কি মাথার মধ্যে হিবিজিবি লাগছে না? মূলত যখন আপনি কল্পনা করবেন যে এটা দিয়ে আমি এটা বানাবো, এটা দিয়ে এটা বানাবো, তারপর আপনাদের হিবিজিবি ভাবটা দূর হয়ে যাবে। কোনটা দিয়ে কোনটা বানাবেন যখনই আপনাদের ডিসিশন এসে যাবে। আর কি দেওয়া যায়, এই দিক দিয়ে কাটবো, এই দিক দিয়ে কাটবো, এটা তো মোটামুটি ভাবে জেনারেলি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে আমরা শেপ তৈরি করা শুরু করে দিতে পারি। আচ্ছা, এখানে একটু ছোট লাগবে, আরো ছোট, আর একটু ছোট, তাহলে এটাই তার চাইতে বড়টা। ভাই, হাঁস কে বলছিলেন করতে? আমি বলছিলাম কি যেন নামটা দেখলাম এখানে, এমডি কি যেন নামটা আসলো, এখান থেকে দেখি একটু। আচ্ছা, যাই হোক, আপনার বাড়িতে একদিন দাওয়াত করে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাওয়াইন তো ভাই। ইনশাআল্লাহ। স্যার আমি বলছি আমাদের সবাইকে খাওয়াবেন। এটা নিচের দাগ, এটা কিসের দাগ? এই দাগটা, এটা লেজের দাগ, এটা এই পর্যন্ত লেজ। আচ্ছা, এই লেজটাকে একটু ছোট করে দিন এখান থেকে, তাহলেই হবে। সবগুলো ধরেছি কেন, আমি তো জাস্ট এটাকে ধরবো এই পর্যন্ত। আপাতত আমার দাগানো শেষ, সবগুলো সিলেক্ট। সেই বিল্ডার টুল, এই বিল্ডার টুলের কালার চেঞ্জ, একটা কালার নিচ্ছি, এই যে হচ্ছে আমার একটা লেজ, এই যে এটাকে আমরা এভাবে তৈরি করি, একটু কঠিন ভাবে, হ্যাঁ, একটু কঠিনের মাঝে। আচ্ছা, এই দিক দিয়ে কিছু নেইনি, ওটা এই দিক দিয়ে নিয়েছি, বাট এটা উপর দিকে উঠে গেছে, এটাকে একটু নিচের দিকে নামাতে হবে। আবার সবগুলো সিলেক্ট করলাম, সরি, কালার নেই তো, কালার, এবং আমি এটা স্ট্রোক অফ করে দিচ্ছি। এই পর্যন্ত একটা, এটা একটা, এটা একটা, এখন সম্ভবত আর এটা এক হবে না। আচ্ছা, একই করে দিই, এই দিক দিয়ে ফাঁকা হয়ে গেছে ভাই। ফাঁকা বলতে এটা আরেকটু এদিকে আসবে। ও মা, ফাঁকা গুলো না মিটাতে হবে ভাই। ঠিক আছে, এই যে দেখেন, একটা সিলেক্ট করার সাথে সাথে এটা এসে গেছে। আমি কি আবার প্রথম থেকে শুরু করব নাকি এটা এভাবেই তৈরি করে ফেলবো? তাহলে এভাবেই করেন। এটা এভাবে করলে, জাস্ট এটা এভাবে করলে এটা এ পর্যন্তই, এভাবেই এতটুকুই আসবে। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আর্ট করি, ঠিক আছে। এই যে ঠোঁটের এইদিকে, তারপরে এই যে এইদিকে এইদিকে এই বডিটা, এগুলো যে মিলে নেই, আমরা এই মিলগুলো ঠিকঠাক ভাবে করবো। আবার এদিক দিয়ে পাখার দাগ দিব। যদি আবার প্রথম থেকে করতে বলেন, আমি আবার প্রথম থেকে আস্তে 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 করে করে ফেলি। আমাদের সময় কতটুকু আছে আর? এটা সম্ভবত আর 15 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে আমি এখন জাস্ট এতটুকু জিনিসই আপনাদের দেখালাম, জাস্ট এতটুকুই, যে আমরা গোল্ডেন রেশিওর শেপ দিয়ে যে কোনো আহ, পশু পাখি প্রাণী, পাতা টাতা ফুল টুল যাই আছে এগুলো করতে পারি। ওকে,
তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে রেশিও করার সিস্টেমটা এবং এই যে বৃত্তগুলো করার সিস্টেমটা, এটা আপনারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে আমি আর বুঝাবো না, যদি না বুঝে থাকেন তাহলে এখনই আবার বুঝাবো। তারপর আমাদের এখানে মোকআপের একটা বিষয় আছে, মোকআপ নিয়ে একটু কথা ছিল আপনাদের, মোকআপটা আবার আলোচনা করব। তারপরে আপনাদের হোমওয়ার্ক গুলো আরেকবার দেখবো দেখবো যে হোমওয়ার্ক গুলো আরেকবার কোনগুলো এসেছে বলেন। আমার কি এটা আরো বোঝানোর দরকার আছে রাউন্ড গুলো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে রাউন্ড গুলো যদি বোঝানোর না থাকে তাহলে প্রাথমিকভাবে, একেবারে প্রাথমিকভাবে আপনারা সবার আগে খুব সিম্পল কিছু পিক্টোরিয়াল মার্ক তৈরি করে দিবেন আমাকে। খুবই সিম্পল, একেবারে আমি যে ধরনের সিম্পল কাজ করলাম সেই সিম্পল কাজগুলো করবে। খুবই সিম্পল কাজ। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যেতে থাকি, কন্ট্রোল জেড দিয়ে আবার একেবারে দেখি কোন পর্যন্ত আমার ব্যাকে যায়। এই পর্যন্ত ব্যাকে আসলো। ওকে, এই পর্যন্ত ব্যাকে রেখে দিলাম। আমরা এই লোগোটাকে, যেহেতু আমাদের এখন একটা লোগো দরকার আহ আমাদের বোঝার জন্য, কি বোঝার জন্য যেন, মোকআপ বোঝার জন্য। ঠিক আছে, মোকআপ কি সবাই কয়েকজন বুঝেনি? আমি তাহলে মোকআপটা কি আরেকবার আলোচনা করে দেব? জি স্যার। জি। হ্যাঁ। ওকে, মোকআপে যাওয়ার আগে এখানে একটু দেখি আমাদের এখানে আরো কাজ এসে গেছে, আরো নতুন কাজ এসেছে, নতুন কাজগুলো একটু দেখি। জুয়েল ভাইয়ের কাজটা এখনো দেখতে পারলাম না। জিটেক, হ্যাঁ ভালো হয়েছে, বাট জিটা এরকম বাঁকা কেন? জিটা এরকম বাঁকা কেন, মনে কেন হচ্ছে যে এটা এইদিকে ডান দিকে ঝুঁকে আছে? সোজা করা যায় না আমজাদ ভাই? সোজা করে ভালোভাবে করেন। মোটামুটি ভাবে নাম্বার 2 একটু অন্য মানের হয়েছে। অন্য মান বলতে মানে একটু ডিফারেন্ট হয়েছে, সবার চেয়ে ভালো হয়েছে, সমস্যা নেই। প্রিয় ভালো হয়েছে, ওরও ভালো হয়েছে, মোটামুটি সবগুলোই ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, আমি সমস্যা দেখছি না, সুতরাং বলার কিছু দরকার নেই আপাতত। উম্মে কুলসুম আপুর কাজও মোটামুটি ভালো হয়েছে, বিশেষ করে এই 2 নাম্বারটা। 1 নাম্বার কাজটা আসলে এটা ভালোর মাঝে পড়ে না, এই যে আমরা এই ধরনের স্ট্রোক দিয়ে তারপর কাজ করি না। হ্যাঁ, আপনি লোগো যেটা ইউজ করতে থাকবেন একেবারে করতেই থাকবেন, একবার স্ট্রোক দিবেন আরেকবার স্ট্রোক দিবেন না, এই ধরনের বিষয় হয় না। তো মোটামুটি ভাবে 2 নাম্বার কাজটা অন্যগুলোর চাইতে ভালো হয়েছে। কিপ ইট আপ। এখানে তো প্রথমবারও বোধহয় 10টা না, প্রথমবার 7টা দেখেছিলাম। তারেক ভাই, হ্যাঁ তারেক ভাই কাজ ভালো হয়েছে, সমস্যা নেই। ফন্টের দিকে একটু যত্নশীল হবেন, এমনিতে কাজ ভালো হয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আর্ট বোর্ডে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা, আর্ট বোর্ডে যেটা থাকবে সেটাকে আমরা মোক আপ করি। আর্ট বোর্ডে যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আমরা মোক আপ করবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটার একটা নাম দিই। এটার নাম কি দিতে পারি? এটার নামটা, এখানে আমার একটা একটা আইডিয়া এই মুহূর্তে কাজে চলে আসলো, একটা আইডিয়া মাথার মধ্যে চলে আসলো। আইডিয়াটা দেখান তো কেমন, আপনারাই জবাব দিবেন কেমন আইডিয়া। মাপ মতো নিতে পারলাম না বলে দুঃখিত। ফিল কালার অফ করে দিচ্ছি, স্ট্রোক কালার দিলাম সাদা, স্ট্রোকে ক্যাপ দিলাম রাউন্ড, স্ট্রোক একটু ছোট করছি, এটাকে একটু ছোট করে দেই। বিদ্যুৎ চলে গেছে, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা যায়? হ্যালো ভাই, আমার কথা কি শোনা যায়? কেউ একটু উত্তর দেন, আর নয়তো আমি তো পেছাল করছি, একটু উত্তর দেন, কথা শোনা যায়? কেউ তো কিছু বলছেন না।
তো আমি এই যে লোগোটা আছে এই লোগোতে আমি একটু একটা কাজ করতে চাচ্ছি। এই কাজটা কি আপনারা আপনারা এই পর্যন্ত দেখেছেন বুঝতে, হ্যাঁ? এই কাজটাই করবেন, আর বিশেষ কিছু করবেন না। এটা এটা আর একটু বড় করে মোটা করে দিতে হবে। এতটুকু অবজেক্ট আমি কেটে ফেলবো। এটা কি বোঝা যাচ্ছে? এই যে এখানে যে একটা ছিদ্র দিয়েছে এটা কি বোঝা যাচ্ছে একটু অনুমান করেন তো। কিছু বোঝা যায়? আর কি আচ্ছা, ভাই কথা কি শোনা যাচ্ছে? জি আমি বারবার জি একটা স্যার। খালি আমি জাস্ট মানে হচ্ছে এনশিওর হচ্ছে। তো বিষয় হচ্ছে আমি যে আইকনটা তৈরি করেছি এই আইকনের মাঝখানে এই যে একটু কাটা চিহ্ন দিয়েছি। এই কাটা চিহ্নটা দিয়েছি যেন এটা একটা মাটির ব্যাংক বুঝতে পারে, হ্যাঁ। আর ফার্স্ট ব্যাংক নাম লিখেছি, আইকনটাকে একটা ইয়ের আইকন দিয়েছি, খরগোশের আইকন দিয়েছি, পিক্টোরিয়াল মার্ক খরগোশের, এবং এটার সাথে একটু ব্যাংকের কম্বিনেশন করেছি। এই খরগোশ যে পিক্টোরিয়াল মার্ক এটার অর্থটা হচ্ছে ফাস্ট, মানে খরগোশটা খুব দ্রুত। খরগোশ তো ফাস্ট, তাই না? এই কারণে ফাস্ট এবং ব্যাংক এই দুটোর সমন্বয়ে আমি এই লোগোটা তৈরি করি। জাস্ট এটাই হচ্ছে আমার লোগো আপাতত স্টোরি বা হিস্টোরি, যাই বলেন না কেন। এখন আমরা এটাকে কালার গুলো একটু দিই, কালার কালার কালার, আপাতত এই কালারটা দিচ্ছি এখানে, এটা এই কালার। জাস্ট আমরা যে ইয়ের কালার অথবা ফেডেক্স এর কালারটা ইউজ করতে পারি এখানে, ফেডেক্স এর কালারটা ইউজ করলেও ভালো। আমার খুব প্রিয় একটা কালার কম্বিনেশন, ফেডেক্স এর কালার কম্বিনেশনটা আমি এখানে ইউজ করতে পারি। এই যে এখানে নিলাম এটা, এই কালার, এটা, এই কালার। ওকে, তাহলে দেখেন দেখে আমরা ক্রিয়েট আউটলাইন করে ফেলছি ফার্স্ট ব্যাংক। এখন আমরা এটাকে আগে সেভ করব। আমরা যেই কাজটাকে লোগোতে তৈরি করব, লোগো করব, সেই কাজটাকে আমরা সেভ ডেস্কটপে দিলাম +25। কাজটাকে আমরা সেভ করে রাখি। তো এই কাজটা আমরা এই যে সেভ দিলাম, এই কাজটাই কিন্তু আমাদের এখন হবে কি বলে এটাকে, এই কাজটাই আমাদের মোকআপ হবে। তো আমরা কিছু মোকআপ ফাইল এখান থেকে দেখি কোথায় আমাদের মোকআপ ফাইল আছে। ফাইলে গেলাম, মাই ওয়ার্কে নেই, আমরা রিসোর্সে রেখেছি মোকআপ। মোকআপ বুঝলাম না, পিসি হ্যাং করলো কেন? আমরা ব্ল্যাক হোয়াইট এখানে মোকআপ তো একটা হলেই চলে, আমি এত কেন খুঁজছি, এত কেন খুঁজছি? আচ্ছা, এটা করলাম, মানে আমরা জানি যে আমাদের লোগোর মোকআপটা অন করার সাথে সাথে অ্যাডোবি ফটোশপ এসে যায়। মাঝে মাঝে অনেক সময় করাপ্টেড ফাইল থাকে, করাপ্টেড ফাইল বুঝেন তো, এমন ফাইল যেই ফাইলগুলো যে কোনো কারণে ভাইরাসে খেয়ে ফেলেছে, সেগুলোতে লেয়ারের মাঝে সমস্যা থাকতে পারে। দেখেন এখানে প্লেস হোল্ডার নামের একটা অপশন আছে, এই যে প্লেস হোল্ডার, খেয়াল করেছেন? এখানে কিন্তু আমাদের এই যে যে থাম্বনেইলটা আছে আমাদের স্মার্ট অবজেক্ট থাম্বনেইল যেটা, সেখানে ডাবল ক্লিক করব, করার পর এই যে এই ধরনের অপশনটা আসবে। এটা আসার পর এই ফাইলে আমরা এটাকে প্লেস করব, এই ফাইলে, হ্যাঁ, এই ফাইলে প্লেস করব। এই ফাইল থেকে ডাবল ক্লিক যখন করব তখন এই ফাইল বলতে এই ট্যাবটা আসবে, হ্যাঁ। যখন এই ট্যাবে ডাবল ক্লিক করবে এখানে
তখন এই ট্যাবটা আসবে। এই ট্যাব যখন আসবে এই ট্যাবে আমরা প্লেস করব, ফাইল প্লেস। তাহলে আমাদের ফাইলটা কোনটা ছিল? ক্লাস 25, এটা ডাবল ক্লিক, ওকে করার পর আসার পর এটাকে আমরা একটু বড় করব, বড় করে এই যে আমি আমাদের প্লেস মতো যেটা যেখানে রাখার এখানে রেখে এন্টার, এন্টার দেওয়ার পর এই যে লেয়ার 2টা অফ করে দিলাম। তারপর কন্ট্রোল এস, কন্ট্রোল এস দেওয়ার পর এই যে আমরা এই ফাইলে কাজ করলাম এখন এই ফাইলে আসবে। এই যে দেখেন আমার লোগোটা কিন্তু মোকআপ হয়ে গেছে। এটা প্রথম যেটা করেছি এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, আবার দেখি। এখানে আমাদের যে লোগোটা আছে এটার লোগোর ধরনটা এইরকম হবে। ওকে, আচ্ছা আমরা এখানে ডাবল ক্লিক করি এই যে পিএসডি ফাইলটাতে। পিএসডি ফাইলে যখন ডাবল ক্লিক করব তখন আমাদের এই ধরনের ফাইলটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এই যে দেখেন এই যে আমাদের ফাইলটা, যে ডিজাইনটা এখানে ব্র্যান্ড ইওর লোগো হেয়ার লেখা আছে। আবার এই যে দেখেন এইখানে থাম্বনেইল দেওয়া আছে, আবার ইওর ডিজাইন হেয়ার কথাটা লেখা আছে, ইওর ডিজাইন হেয়ার। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে এই ধরনের একটা আসবে, পেছনে ট্রান্সপারেন্ট ফাইল দেখা যাবে। এখানে আমরা প্লেস করব, প্লেস। হ্যাঁ, ক্লাস কোথায়? ক্লাস 25, এটা প্লেস করব। ওকে, বড় করছি, এন্টার প্রেস করলাম, এটাকে অফ করে দিলাম, কন্ট্রোল এস। তাহলে প্রথম যেটা ছিল এই যে প্রথমটাই দেখেন এই যে আমাদের লোগোটা এই ধরনের, লোগোটা এখানে হয়ে গেছে, কিন্তু মোকআপ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এখানে আবার এডিটের অপশন আছে। এডিটের অপশন গুলো আমরা কোথায় পাবো? এই যে এডিটের অপশন এখানে লেখাই আছে এডিট এখানে, অথবা অন্য ভাবে থাকতে পারে। আমরা এগুলো যাব, এগুলোতে ক্লিক করে নিচে দেখব। এই যে দেখেন এখানে যে ইগুলো আছে আমাদের আহ আই মার্ক গুলো আছে, এই আই মার্ক গুলোতে আমরা ক্লিক করে করে এগুলিকে মানে অন্য ধরনের কোনো একটা কিছু বাড়াতে বা কমাতে পারবো। যেমন এখানে ক্লিক করলে কি হলো, একটু লাইট হয়ে গেল, তাই না? এটাতে ক্লিক করি, লাইট হয়ে গেল। এখানে ক্লিক করি, সবগুলো চলে গেল। অ্যাডজাস্টমেন্ট, তো এগুলো দেখে দেখে আপনারা এগুলোকে আবার নতুন ভাবে দিতে পারেন। আমি এটাকেও এখন কেটে দিলাম, এটাকে নো, সেভ করলাম না। আমরা আরো দেখি, এটা কোন লোগো? এটা এই লোগো। এটাকে আমরা ডাবল স্যার, করে জি, মকআপের কালারটা কি চেঞ্জ করা যায়? জি, মানে অন্য কালার কি দেওয়া যাবে? জি। এই যে দেখেন এখানে খেয়াল করে আপনারা একটু দেখেন তাহলেই বুঝবেন। এই যে খেয়াল করে লোগো ট্যাগলাইন হেয়ার, ওকে, এই যে এটা কিন্তু আমার লোগোর মোকআপটা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন প্লেস ইউর ডিজাইন হেয়ার, এই যে প্লেস ইউর ডিজাইন হেয়ার লেখা এখানে, প্লেস ইউর ডিজাইন হেয়ার লেখা এখানে। এখানে যদি আমরা এই তীরের মাঝে ক্লিক করি, এই যে নিচে যে তীর আছে এই যে তীরের মাঝে ক্লিক করলে প্লেস ইউর ডিজাইন হেয়ার আসলো, এবং এই যে থাম্বনেইলটা আমার এখানে আসলো। এক একটার কিন্তু এক এক রকম থাকে বলছি। এখানে ডাবল ক্লিক করার পর এই যে ডিজাইনটা আমার এখানে প্লেস করার অপশন এসেছে, আমরা এখানে প্লেস করব ক্লাস 25। ওকে, প্লেস করে ফেললাম। ওকে, একটু বড় করে দেই, একটু নিচের দিকে দেই, এন্টার দিয়ে বসিয়ে দিলাম। এই যে এখানে কি লেখা, লোগো ট্যাগলাইন হেয়ার, এটাকে বন্ধ করে দিলাম। শেপ 4 এটাকে বন্ধ করে দিলাম, সবগুলো চলে গেল। এখন কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর এই যে আমাদের লোগোটা এখানে এসেছে। এই যে কালার সহ আমাদের এখানে এসেছে। এখন কালার চেঞ্জের যে বিষয়টা, এখানে অ্যাডজাস্টমেন্টের অপশন আছে। এখানে আমরা যখন ফটোশপ করব না, তখন ফটোশপের বিষয়গুলো আর একটু ভালোভাবে বুঝবেন। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করেন, করার পর আপনি এখানে গোল্ডেন যদি কালার, অনেক সময় দেখা যায় যে গোল্ডেন কালার শ্যাডো দিলে শ্যাডো মোকআপ ব্যাকগ্রাউন্ড, অনেক সময় গোল্ডেন কালারের লোগো আসে। আমি গোল্ডেন কালারের একটা লোগো খুঁজছিলাম মূলত, যেটাতে গোল্ডেন কালারটা আমরা চেঞ্জ করে ফেলতে পারতাম। এই যে দেখেন এটা অফ করে দিয়েছি, মোটামুটি ভাবে কালারটা নেই। এটা অফ করছি, অফ করে করে দেখছি কোনটা হলে কোনটা দিলে কেমন দেখা যায়।
যদি আমার কোনোটাই স্যার জি, রেবিটটা আমি লাল দিতে পারবো না? আপনি কেন লাল দিবেন? এটা যে কালার সেই কালার দেওয়াটাই বেটার না? লাল দিলে আপনি এখান থেকে লাল দেন, এখান থেকে লাল করে ফেলেন, এখান স্যার থেকে লাল। ফটোশপে যা চেঞ্জ করার কোনো উপায় নেই? উপায় আছে, ফটোশপে গিয়ে চেঞ্জ করার উপায় আছে ভাই, আমরা মাস্কিং করে তারপর চেঞ্জ করব। তাহলে ফটোশপের মাস্কিং শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে, উপায় আছে। এখানে যদি আপনি উপায় খুঁজতে যান, এই যে এখানে, তাহলে দেখেন একটু। আমরা ইমেজে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, তারপর হিউ স্যাচুরেশনে যাচ্ছি, যাওয়ার পর আমরা এখানে কালারাইজ করছি। দেখেন, আচ্ছা এটা, এটার কোনোটা কাজ হচ্ছে না, তা এখান থেকে কাজ করতে হবে, এখান থেকে। আচ্ছা দেখি এখন ইমেজে অ্যাডজাস্টমেন্টে হিউ স্যাচুরেশনে এখানে কি হয়, এই যে কালার চেঞ্জ হচ্ছে দেখেছেন, কালারাইজ। আপনি যে যেটার কালার চেঞ্জ করবেন, এই যে কালার, এই যে ধরেন এই যে কালার, এটা চেঞ্জ হলো, মূলত যেটার কালার চেঞ্জ করবেন সেটাকে আপনার একটা লেয়ার নিতে হবে, এবং সেই লেয়ারের একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে সেটাতে কাজ করতে হবে। চেঞ্জ করা যাবে না এমন কথা না, চেঞ্জ করা যাবে, একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে সেই লেয়ারে কাজ করতে হবে। ওকে, এই যে কালার মোটামুটি ভাবে চেঞ্জ হয়েছে, এটাকে যদি আপনি ওকে দেন, ওকে, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে একে অ্যাজ কন্ট্রোল অ্যাজ দিতে হবে, এই যে কন্ট্রোল অ্যাজ দিলেন, এই যে দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে চেঞ্জ করলাম, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান, এটা আমি এখান থেকে চেঞ্জ করেছি, এটা যেহেতু স্মার্ট অবজেক্টের কাজ, এই কারণে এখান থেকে চেঞ্জ করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে এসে গেলাম, এটা এখনো চেঞ্জ হয়নি, আমরা কন্ট্রোল এস দিলাম, তারপরে এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা কি করব এটা তো জানি, আমরা ফাইল থেকে গিয়ে সেভ এজে গিয়ে আমরা এখান থেকে এই যে জেপিজি, সবার উপরের জেপিজিটা সেভ দিব, যেখানে সেভ দেওয়ার সেই দেখিয়ে দিবেন। এখন কি মোকআপ নিয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন আছে? অনেকগুলো মোকআপ দেখেন। স্যার হ্যাঁ, জেবিটি আবার তেমন আসে না। বুঝিনি। স্যার জেবিজি আমারটার মতো আসে না। কি বলেন? ফাইলে গিয়ে সেভ এসে গেলে কি আসে না? সেভ এসে জি স্যার, আমারটাও আসে না। আসে না? স্যার আমার এখানে তিনটা অপশন আছে, পিডিএফ, আচ্ছা পিএনজি, আচ্ছা আর একটা আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা কিমেল। আচ্ছা আচ্ছা, স্যার ঠিক সেম আছে। আমারটাও। তাহলে শুনেন, কন্ট্রোল কি, কন্ট্রোল, অল্টার, শিফট, এই তিনটা একসাথে প্রেস করবেন। কি প্রেস করবেন? কন্ট্রোল অল্টার শিফট, তারপর এস। কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা একসাথে প্রেস করে এস প্রেস করেন। ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট এই তিনটা প্রেস করে এস প্রেস করবেন, তারপর এই যে এই ধরনের একটা অপশন আসবে, হ্যাঁ, এখান থেকে আপনারা এই যে জেপিজি পেয়ে যাবেন, এখানে জেপিজির অপশন আছে, এটা পেয়ে যাবেন, তারপর সেভ দিবেন। ঠিক আছে, ইয়েস স্যার। তারপর যদি না পান তারপর বলবেন। কন্ট্রোল অল্টার শিফট একসাথে করে এস, তাহলে এই ধরনের অপশনটা পেয়ে যাবেন। নতুবা ফাইলে যান, তখন আমরা সেভ এস দিয়েছি, এখন সেভ দিব। আচ্ছা এটা সেভ, না এটা আমি সেভ দেওয়ার কথা ছিল না, আমি সেভ কেন দিলাম? ওকে, আপনাদের মোকআপ সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। মোকআপ অলরেডি অনেকগুলো করেছি। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার মোগাবে তো তিনটা ছাড়া তো আর আপলোড করতে মানে ডাউনলোড করতে পারি না। তিনটা কি ছাড়া? তখন মকআপ ডাউনলোড করবো না, তখন ওইটা তিনটার বেশি করতে পারি না, ডাউনলোড করতে পারি না। এটা তাহলে আপনার কম্পিউটারের জায়গা কম, আপনি একদিনে সর্বোচ্চ 10টা পারবেন ফ্রি পিক থেকে। তবে সাইন ইন করে নিবেন আপনার ই দিয়ে, কি বলে এটাকে, আহ জিমেইল। হ্যাঁ, জিমেইল দিয়ে, মেইল আইডি দিয়ে সাইন ইন করে নিবেন। সাইন ইন করে নিলে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হলো, সেখানে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হয় তাহলে একদিনে আপনি সর্বোচ্চ 10টা ডাউনলোড করতে পারবেন। আর যদি আহ, ই না করেন, সাইন ইন না করেন, তাহলে তিনটাই পারবেন মেবি। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে
আর কিছু মোটামুটি ভাবে আমাদের সেকেন্ড সেশনের ক্লাস কিন্তু 50 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, 50 মিনিটের মোটামুটি বেশি হয়েছে। ওই যে বিদ্যুৎ চলে গিয়েছিল, যার দরুন আমরা এখন আবার নতুন করে 40 মিনিট সময় পেয়েছি। আজান দিয়ে দিবে অল্প কিছুক্ষণের মধ্যে। যদি আর কিছু বলার না থাকে বা শোনার না থাকে তাহলে আমি এখন রেখে দিব। গোল্ডেন রেশিও দিয়ে আপনাদের স্যার গোল্ডেন রেশিওটা করবেন, করার মার্ক করবেন, ঠিক আছে? কিছু পিক্টোরিয়াল মার্ক করবেন। ওকে, তাহলে আজকের মতো রাখছি নাকি? ইয়েস স্যার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।